গুড আফটারনুন সবাইকে। আহ, আমরা আজকে টিকিউএম এর যেটা পড়বো সেটা সবার সাথে আমি শেয়ার করছি, যে কন্ট্রোল চার্ট। এই কন্ট্রোল চার্ট সম্পর্কে আমরা পড়বো। চলো দেখা যাক আজকের ক্লাসে আমরা কন্ট্রোল চার্ট সম্পর্কে কতখানি জানতে পারি। লেকচার 4 টিকিউএম এর। সো ফার্স্ট অফ অল উই নিড টু নো অ্যাবাউট দ্য কন্ট্রোল চার্ট। এবং কন্ট্রোল চার্ট পড়ার আগে আমাদের জানা উচিত যে এই কন্ট্রোল চার্টটা কেন পড়বো বা এই কন্ট্রোল চার্টটা কি হবে। আমরা কিন্তু গত ক্লাসের আগের ক্লাসে কিছু পড়েছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কোয়ালিটি ইনশিওর করতে গেলে আমরা কিছু টুলস ইউজ করছি। তো সেই টুলস গুলোর ভিতরে একটা রয়েছে কন্ট্রোল চার্ট, যে কন্ট্রোল চার্ট ইউজ করে আমরা আমাদের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে পারি। কিন্তু সেই কন্ট্রোল চার্ট সম্পর্কে সেদিন বিস্তারিত বলা হয়নি, কিন্তু আজকে আমরা সেই কোয়ালিটি কন্ট্রোল টুলস, যেটা কন্ট্রোল চার্ট, সেই টুলস সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। ওকে, তাহলে আমরা শুরু করি। যে আমরা যদি শুরু করি যে কন্ট্রোল চার্টটা কি, তাহলে বলা হচ্ছে যে কন্ট্রোল চার্টস আর অলসো নোন এস শিওয়ার্ড চার্ট, কারণ শিওয়ার্ড নামের একজন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেন। এন্ড প্রসেস বিহেভিয়ার চার্ট বলা হচ্ছে এটাকে। প্রসেস বিহেভিয়ার চার্ট মানে আমার একটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সেই প্রোডাক্টটা কোয়ালিটিতে কিরকম হচ্ছে, তার গুণগত মান কিরকম হচ্ছে, সেটা আমরা একই সাথে মেজার করছি। যেমন মনে করো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হলুদ এর গুঁড়া ম্যানুফ্যাকচারিং, রাঁধুনি মনে করো হতে পারে। তো রাঁধুনি কি করছে, 50 গ্রাম করে প্যাকিং করছে। তো এই 50 গ্রাম প্যাকিং এর ক্ষেত্রে সে দেখতে চাইলো তার প্যাকিংটা কিরকম হচ্ছে, কোথাও কম যাচ্ছে নাকি বেশি যাচ্ছে, বা প্রোডাকশন রেটটা কিরকম। সো যাই হোক না কেন, সো দিস ইজ, এটা প্রসেস বিহেভিয়ার চার্ট নামেও পরিচিত। আর কি বলা হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল টুল। এটাকে প্রথমত এটাকে শিওয়ার্ড আবিষ্কার করেছেন। তো এটাকে আমরা প্রসেস বিহেভিয়ার চার্ট বলছি বা কোয়ালিটি কন্ট্রোল টুলস বলছি। তো স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল টুল বিভিন্ন নামে বলছি। সো ডিটারমাইন এ ম্যানুফ্যাকচারিং বিজনেস প্রসেস ইন এ স্টেট অফ কন্ট্রোল। So this is the more appropriate to say that the control charts are a graphical device for statistical process monitoring, and traditional control charts are mostly designed to monitor the process parameters underlying the distribution. দেখো, তাহলে কন্ট্রোল চার্ট প্রথমত হচ্ছে একটা কোয়ালিটি কন্ট্রোল টুলস। এই কন্ট্রোল চার্ট আবিষ্কার করেন ডক্টর শিওয়ার্ড। তো এটাকে আমরা প্রসেস বিহেভিয়ার চার্ট বলছি, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল টুলস বলছি, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস মনিটরিং কন্ট্রোল সিস্টেম বলছি। যাই বলি না কেন, এটা আসলে আমাদের একটা সিস্টেমেটিক প্রক্রিয়া, যেটার মাধ্যমে আমরা আমাদের কোয়ালিটিটাকে ইনশিওর করতে পারবো। আমাদের একটা প্রোডাক্টের কিভাবে কোয়ালিটিটাকে ইনশিওর করতে পারবো, আমরা যখন কন্টিনিউয়াসলি আমাদের প্রোডাক্ট সম্পর্কে অ্যানালাইসিস করতে থাকবো, ডাটা পেতে থাকবো, যে আজকে সারাদিনে 50 রোল ফেব্রিক ডেলিভারি গিয়েছে এই কালারের। তো এই 50 রোল ফেব্রিকের ক্ষেত্রে এই রোলে এই সমস্যা পাওয়া গেছে, তার মানে সেই সমস্যাগুলো কেন হলো, কি জন্য হলো, সেগুলো ইনভেস্টিগেশন করে বা সেগুলো অ্যানালাইসিস করে আমরা পরবর্তী যে ব্যাচগুলি করব, পরবর্তী সেগুলোর জন্য কিন্তু রেডি হতে পারি। সো বেনিফিটস অফ এ কন্ট্রোল চার্টস, এর বেনিফিটস গুলি কি কি সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। যে দে ক্যান রিডিউস দ্য কোয়ান্টিটি অফ ইন্সপেকশন। তো আমাদের যখন কোয়ালিটি প্রোডাক্ট হবে, কোয়ালিটি প্রোডাক্ট যখন আমরা তৈরি করতে পারবো, তখন আসলে আমাদের ইন্সপেকশনের যে পরিমাণটা সেটা কমে যাবে। দ্য এইড অফ দ্য ডিটারমাইনিং দ্য প্রসেস ইমপ্রুভমেন্টস আর ইফেক্টিভ, যে আমাদের যে প্রসেস ইমপ্রুভমেন্ট প্রক্রিয়া সেটা কি আরো ইমপ্রুভ হবে। দ্য সেট ক্লিয়ার পারফরমেন্স বাউন্ডারিজ টু এইড দ্য প্রসেসিং অ্যানালাইসিস, আমরা একটা বাউন্ডারি সেট করতে পারবো যে হ্যাঁ, আমরা এরকম পারফরমেন্স বাউন্ডারি এতগুলো যেমন যারা ইট ভাটায় কাজ করে শ্রমিক, যে এতগুলো ইট তৈরি করতে পারবে এবং ভালোভাবে তৈরি করতে পারবে অ্যাজ লাইক আস। বলা হচ্ছে দে আর ফ্লেক্সিবল এনাফ টু অ্যানালাইজ বোথ ভেরিয়েবল এন্ড অ্যাট্রিবিউট ডাটা। তো আমরা এই যে অ্যানালাইজ এবং অ্যাট্রিবিউট ডাটা, যেটা এ ভেরিয়েবল, ভেরিয়েবল কি, যেমন বিভিন্ন প্রকার সংখ্যা, ডাটা তো বিভিন্ন হতে পারে, অর্থাৎ ইনফরমেশন। আমরা একটা প্রোডাক্টের, আমরা একটা ফেব্রিক রোলের জিএসএম মাপতে পারি, লেন্থ মাপতে পারি, আহ, অনেক কিছু মাপতে পারি। আবার এটাও মাপতে পারি, এটাও বলতে পারি যে কালার ইজ গুড অর নট, ওকে অর নট, সেটা কিন্তু তখন চলে যাবে এট্রিবিউট ডাটায়। আবার যখন আমরা বলবো যে এটার লেন্থ, তারপর এটার জিএসএম, তখন কিন্তু সেটা আবার ভেরিয়েবল ডাটা অর্থাৎ নিউমেরিক ডাটায় চলে যাচ্ছে। সো এই বিষয়গুলো অ্যানালাইসিস করা যাবে। এন্ড টু প্রোভাইড এ কমন রেফারেন্স টু ফেসিলিটি the analysis and discussion, অ্যানালাইসিস এবং ডিসকাশনের ফ্যাসিলিটিও থাকছেই। সো দিস কন্ট্রোল চার্ট উইল হেল্প আস, যে এরকম তোমার একটা গ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন তোমাকে দেখাবে যে কোথায় সমস্যা। তাহলে কি এই প্রোডাক্টে সমস্যা, আমাদের এই রোলে সমস্যা, ঠিক আছে না, যে এই রোলটা কি আমাদের নরমাল যে গড় মিন বা গড় মান, সেটা থেকে প্রোডাক্ট গড় কোয়ালিটি সেটা থেকে বাইরে গেছে, তাহলে কি এটা খারাপ হয়ে গেছে অথবা অতিরিক্ত ভালো হয়ে গেছে। সো দাস
একটা কন্ট্রোল চার্ট আমাকে হেল্প করবে একটা কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করতে, কোয়ালিটি কন্ট্রোল করতে। তো চলো দেখি তাহলে ভেরিয়েবল এবং এট্রিবিউট কি। ভেরিয়েবল এবং এট্রিবিউট যেটা বললাম যে ইন এ সেন্স অফ সায়েন্স এন্ড রিসার্চ, এট্রিবিউট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এন অবজেক্ট, একটা অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আর এট্রিবিউটটার ভেরিয়েবলটা হচ্ছে সেটা একটা সমষ্টি, যে কথাটা বললাম, যেমন হাই লা ভেরিয়েবল ভেরি, ফর এক্সাম্পল বি হাই অর লো, এটা আমরা ভেরিয়েবল বলছি। হাউ লং, হাউ লং ডিটারমাইন করছে এট্রিবিউটস। ওকে, ভেরিয়েবল এবং এট্রিবিউটস দুটো একটা রিলেটেড কিন্তু একটু ভিন্ন। সো হোয়েন, কখন আমরা কোয়ালিটি কন্ট্রোল চার্ট ইউজ করব, কখন দরকার আমাদের কোয়ালিটি কন্ট্রোল চার্টটা ইউজ করার, কখন দরকার? যখন আমরা প্রসেস দাগ দিও না, কে দাগ দিচ্ছে? আমরা যখন, কখন দরকার? যখন প্রসেস ইমপ্রুভমেন্ট করতে চাই, কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করতে চাই, তখনই তো দরকার। এছাড়া তো আর কোয়ালিটি কন্ট্রোল চার্ট দরকার নাই। ওয়েস্টেজ কমাতে চাই, বলা হচ্ছে হোয়েন কন্ট্রোলিং অনগোয়িং প্রসেস বাই ফাইন্ডিং এন্ড কারেক্টিং দ্য প্রবলেমস অ্যাজ দে অকার, হোয়েন প্রিডিক্টিং এক্সপেক্টেড রেঞ্জ অফ দ্য আউটকামস অফ দ্য প্রসেস, যে কি রকম আউটকাম আসবে সেটা আমরা যখন চিন্তা করছি, হোয়েন ডিটারমাইনিং দ্য ওয়েদার এ প্রসেস ইজ স্টেবল, একটা প্রসেস স্টেবল কিনা, অ্যানালাইজিং দ্য প্যাটার্ন প্রসেস। তো মনে করো দেখতেছো যে তোমার কি প্রক্রিয়া চলতেছে, চলতে চলতে একটু প্রোডাক্টে ডিফেক্টিভ সমস্যা দেখা দিচ্ছে, তুমি সাথে সাথেই বুঝতে পারবা যে এখানে প্রবলেম হচ্ছে, কোথাও প্রসেসের সাথে সাথে তুমি মেশিন বন্ধ করে দিতে পারছো, ঠিক আছে। সো হোয়েন ডিটারমাইনিং ওয়েদার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শুড এম টু স্পেসিফিক প্রবলেমস টু ফান্ডামেন্টাল চেঞ্জেস অর পারপোজ। দেখো যখন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে চাইবো তখনই আমাদের এই কন্ট্রোল চার্টটা দরকার, এবং এছাড়াও আমাদের কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি করতে, ইনশিওর করতে কন্ট্রোল চার্টটা দরকার। সেজন্যই কিন্তু আমাদের ফ্যাক্টরি গুলোতে এত কিউসি বসে আছে। হ্যাঁ, তাহলে কিন্তু তাদের কোনো কাজ ছিল না। কি, ওকে। তো এখন আমরা একটু বেসিক প্রসিডিউরে চলে আসবো। কন্ট্রোল চার্টের কি বলা হচ্ছে, কন্ট্রোল চার্ট দিয়ে অ্যানালাইসিস করার জন্য আমাদের কিছু বেসিক প্রসিডিউর আছে। তার ভিতরে একটা হচ্ছে যেমন যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল চার্ট ফর ইউর ডাটা। প্রথমে আমাদের যেটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা ডাটাটা কিরকম সেটা নিয়ে কথা বলতে হবে, যে আমরা কি ফেব্রিক জিএসএম নিয়ে কথা বলতেছি নাকি ফেব্রিকের শেড নিয়ে কথা বলতেছি, কোনটা নিয়ে, কি ধরনের। ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম পিরিয়ড ফর কালেক্টিং এন্ড প্লটিং ডাটা। একটা নির্দিষ্ট টাইম সেট করতে হবে যে আজকে থেকে কালকে পর্যন্ত, বা কালকে থেকে পরশু পর্যন্ত, বা 24 ঘন্টা বা 3 ঘন্টা। কালেক্ট ডাটা এন্ড কনস্ট্রাক্ট ইউর চার্ট এন্ড অ্যানালাইজ ডাটা। সেই ডাটাগুলো নিয়ে আমাদের কি কন্ট্রোল চার্ট অ্যানালাইজ করতে হবে। এন্ড লুক আউট অফ কন্ট্রোল সিগন্যালস অফ দ্য কন্ট্রোল চার্ট। ওই যে যেটা দেখলাম যে উপরে চলে গেছে, আমাদের আউট অফ কন্ট্রোলের উপরে চলে গেছে, সেটাকে আউট অফ সিগন্যাল এন্ড কি কি সমস্যা সেটা ইনভেস্টিগেট করে কারেক্ট করতে হবে। এই হচ্ছে আমাদের নর্মাল প্রসিডিউর একটা কন্ট্রোল চার্ট ইউজ করার। মনে করো একটা ফ্যাক্টরি তার কন্ট্রোল চার্ট ইউজ করতে চায়, তো কন্ট্রোল চার্টটা কোথায় ইউজ করতে চায় সেই হিসেবে তাকে তার আগে ডাটা চুজ করতে হবে, অর্থাৎ কোন প্যারামিটারসে সে তার চেকটা করতে চায় সেটা চেক করে তারপর তাকে টাইম সেট করতে হবে যে কত সময়ের ডাটা সে চেক করবে, সেটা তারপর সেটাকে চার্টে ফেলে অ্যানালাইসিস করতে হবে যে হ্যাঁ আমার এটা ঠিক আছে নাকি ঠিক নেই। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাটস দ্য কনস্ট্রাকশন অর এলিমেন্ট অফ এ কন্ট্রোল চার্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কি কি থাকছে আমরা যদি একটু দেখি, যে থ্রি মেইন এলিমেন্টস কি কি। এ কন্ট্রোল চার্ট বিগিনস উইথ দ্য টাইম সিরিজ গ্রাফ। এটা অবশ্যই একটা টাইমের এগেইনস্টে চলবে, বা একটা টাইম সিরিজ গ্রাফ থাকবে, একটা সময়ের একটা নির্দিষ্ট সময় অবশ্যই থাকবে। এ সেন্ট্রাল লাইন, একটা সেন্ট্রাল লাইন এক্স ইজ অ্যাডেড ইন দ্য ভিজুয়াল রেফারেন্স অফ দ্য শিফটিং। একটা সমগ্র ডাটাগুলোর একটা সেন্ট্রাল লাইন থাকবে, মানে হচ্ছে একটা গড় থাকবে। তারপরে হচ্ছে আপার লোয়ার লিমিটস কন্ট্রোল থাকবে, আপার লিমিট থাকবে এবং লোয়ার লিমিট থাকবে। মনে করো আমি এভাবে যদি বলি, ক্লাসে সবার মনে করো স্টুডেন্ট সংখ্যা 25 জন, সেই 25 জন স্টুডেন্টের যদি আমরা গড় করি, তাহলে ওজনের গড় করি, তাহলে মোটামুটি সবাই ধরে নিলাম 65 কেজি করে। তো 65 কেজি এখানে আমার গড় কত মাসে, মনে করি যে 3 মাসে, আগামী গত 3 মাসে আমার 25 জন স্টুডেন্টের গড় হচ্ছে 65। তো এর ভিতরে দেখা যাবে কিছু স্টুডেন্ট কি আপার লিমিট এবং লোয়ার লিমিট, আমি ধরে নিলাম আপার লিমিট 70 এবং লোয়ার লিমিট হচ্ছে 60। তো কিছু স্টুডেন্ট দেখা যাবে বেশি হয়ে গেছে, আবার কিছু স্টুডেন্ট কম হয়ে গেছে। তো এই যে কম বেশি যেগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে আউট অফ কন্ট্রোল, আর সবার যেটা গড় মাঝারি ধরনের যেটা, সেটাকে আমরা বলতেছি মিন। তাহলে আমার একটা কন্ট্রোল চার্টে কি কি থাকছে, আমার একটা কন্ট্রোল চার্টে থাকবে একটা টাইম ফ্রেম, একটা গড়, এভারেজ গড়, আর একটা থাকছে আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট। এই তিনটা বিষয় নিয়ে আমার একটা কন্ট্রোল চার্ট গঠিত।
ওকে, আমরা একটু বিস্তারিত দেখব পরের স্লাইডে। দেখো এখানে যদি আমরা চিত্রে লক্ষ্য করি যে এক্স বার দিয়ে প্রকাশ করা হচ্ছে সাধারণত, যেটাকে আমরা বলতেছি মিন, সেটাকে বা গড়, এখানে টাইম, এখানে আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট। সো এই ধরনের, যেমন এই যে ডাটাটা গ্রিন দিয়ে, যে এই ডাটাটা কি হয়েছে, আউট অফ কন্ট্রোলে চলে গেছে, তো সেটা তাহলে কাউন্ট হবে না। আমাদের কন্ট্রোল লিমিটের ভিতরে থাকলে আমরা বুঝতে পারবো যে কি প্রথমে যেটা জোন রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল জোন, এখানে থাকলে কোনো সমস্যা নাই, তারপরে গেলে সমস্যা, তারপরে আরো দূরে গেলে আরো সমস্যা। ওকে, সেটা দিয়ে আমরা বুঝতে পারবো। সো এখানে দেখো, এখানে কতগুলো বলা হচ্ছে সেন্টার লাইন, যে কথাটা বললাম, এবং পরে তোমরা কিছু সিগমা দেখতেছো, যে 1 সিগমা, 2 সিগমা, 3 সিগমা, 1 2 3, আমরা 6 সিগমা পড়েছি না, এই সেই 6 সিগমা, যে উপরে 3 সিগমা, নিচে 3 সিগমা, টোটাল 6 সিগমা। বলা হয় না যে 6 সিগমা ওরিয়েন্টেড ফ্যাক্টরি, তো এই 6 সিগমার ভিতরেই কিন্তু তার সমস্ত প্রোডাকশন গুলি পড়ে 99% অ্যাবভ। তো এখন এখানে কিছু লাইন দেখতে পাচ্ছ, দেখো এই চার্টের পাশে দুইটা লাইন, সেটা হচ্ছে নিরাপদ লাইন, এখানে কোনো সমস্যা নাই। যখনই 1 সিগমা এক্সিট করে 2 সিগমায় চলে যাবে, সেটা নিচের দিকে যেতে পারে, উপরের দিকে যেতে পারে, তখনই আমার অ্যালার্ট হতে হবে যে আমার প্রসেসে কোথাও সমস্যা হচ্ছে। আর যখনই 2 সিগমা ক্রস করে যাবে, তখনই আমি রেড জোনে চলে যাব, যে আমার প্রোডাকশন বন্ধ করতে হবে, অথবা প্রোডাকশনের কোথায় সমস্যা ইমিডিয়েটলি সমাধান করতে হবে। আর যখন 1 সিগমায় থাকবে, তার মানে এখানে কোনো প্রবলেম নাই, আমার প্রোডাকশন স্মুথলি চলবে। দেখো কিভাবে আমরা এই কন্ট্রোল লিমিটটা তাহলে ক্যালকুলেট করব। মনে করো সেন্টার লাইন তো আমরা ক্যালকুলেট করতেই পারি, যখন আমাদের হাতে ডাটা থাকবে তখন আমরা কি করব, এটার একটা গড় বের করব, গড় মিডিয়ান বের করব, যেটা বললাম যে ওজন। কিন্তু আমরা কিভাবে 65 এবং 75 সিলেক্ট করব? বলা হচ্ছে যে ফার্স্ট ক্যালকুলেটে সেন্টার লাইন, হ্যাঁ অবশ্যই আমাদের গড় বের করতে হবে, যে ডাটাগুলো আমরা পাবো সেটা ফেব্রিক রোলের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ এনি টাইপস অফ ডাটা হতে পারে। And center line equals the average of the median. Okay, second, calculate the sigma. আমাদের এই যে সিগমা ক্যালকুলেট করতে হবে। ফর সিগমা ভেরিয়েশন ডিপেন্ডস অন ফিউ অফ দ্য লাইন, তো +1 সিগমা, +-2 সিগমা, +-3 সিগমা সেন্টার লাইন থেকে আমাদের যোগ করতে হবে। এখন এই যে +-3 সিগমাতে আমরা বলতেছি আপার কন্ট্রোল লাইন, +3 সিগমা আপার কন্ট্রোল লাইন এবং +-3 সিগমা লোয়ার কন্ট্রোল লাইন, টোটাল 6 সিগমা। তাহলে আমাদের এখন সিগমাটা আমরা বুঝতে পারলাম, আমরা দেখতে পেলাম যে একটা কন্ট্রোল চার্টের কি কি থাকে। একটা কন্ট্রোল চার্টের একটা টাইম ফ্রেম থাকে, একটা কন্ট্রোল চার্টের একটা মিডিয়ান বা গড় থাকে, একটা কন্ট্রোল চার্টের আপার কন্ট্রোল লিমিট থাকে, লোয়ার কন্ট্রোল লিমিট থাকে। আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিটের আবার কিছু ভাগ দেখলাম, যে আমরা 6 সিগমা জানি, 1 2 3 1 2 3, টোটাল 3 সিগমা। তাহলে +3 হচ্ছে আপার কন্ট্রোল, -3 হচ্ছে লোয়ার কন্ট্রোল। এখন আমাদের যেটা দরকার, কোনো একটা ডাটা থেকে তাহলে আমাদের সিগমাটা বের করতে হবে। তাহলে আমাদের এখন সিগমা বের করা দরকার। তো সিগমা বের করার জন্য আমাদের কি করতে হবে? সিগমা বের করার জন্য প্রথমেই যে ফার্স্ট উই ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই ইউজিং ফর্মুলা। আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা বের করতে হবে। এখন আমরা এই যে সূত্রটা দেখতে পাচ্ছি, s is equal to summation of x I minus x bar by square minus n minus 1। এখানে n টা হচ্ছে কি, n টা হচ্ছে নাম্বার অফ সংখ্যা, বা যেটাই বলি না কেন, যে কতজন। মনে করো আমার n এর মান হচ্ছে, দেখো তো এই সূত্র, n এর মান আমার যদি 5 জন থাকে তাহলে কি 5 - 1 4। এখন উপরের যে xi বাই x বার, এই x বারটা হচ্ছে মনে করো এই 5টা ডাটার গড়, 5টা ডাটার গড়টা হচ্ছে x বার, আর xi মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ডাটা। সিম্পলি যদি আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে মনে করো আমার 1 2 3 4 5, 5 জন স্টুডেন্টের ওজন 60 কেজি, 50 কেজি, 60 কেজি, 50 কেজি, 60 কেজি, তো মনে করলাম গড় চলে আসলো 50 কেজি। তাহলে এই 50 কেজিটা হচ্ছে এক্স বার, আর এক্স আইটা কোনটা, এক্স আইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যেমন এটা 50 কেজি, তাহলে তখন হবে 50 কেজি মাইনাস 50 কেজি ইজ ইকুয়াল পর স্কোয়ার, প্লাস তারপর একটা 60 কেজি, 60 মাইনাস 50 স্কোয়ার, তারপর একটা মনে করো 70 কেজি, তাহলে 70 মাইনাস 50 স্কোয়ার। এভাবে করে আমার কি করতে হবে, এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করার পর আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্রের সাহায্যে আমরা সহজেই সিগমাটা বের করতে পারবো, যে সিগমা সমান সমান আমাদের কি আছে,
এস বাই সি4, এস বাই সি4, সিগমা সমান সমান এস হচ্ছে কোনটা, যেটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম আমাদের ডাটা থেকে, এবং সি4 হচ্ছে কি, হোয়ার সি4 ইজ দ্য কন্ট্রোল চার্ট কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য সাবগ্রুপ সাইজ এন্ড এভারেজ সাবগ্রুপ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো এখানে এন মানে হচ্ছে নাম্বার, আমার গ্রুপের সাইজ কতখানি, এখানে কিছু কথা আছে গ্রুপ এবং সাবগ্রুপ, অর্থাৎ কত ক্যাটাগরিতে আমি ভাগ করতেছি সেটার উপর ডিপেন্ড করে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যে মনে করি এখানে আমার সাবগ্রুপ যেটা যদি 3 হয়, 3টা, 4টা হয় 4টা, তাহলে সেই অনুসারে আমাদের, এবং সি4 এর মান দেওয়া আছে, এই সি4 এর মানটা নিয়ে আমার এখানে বসাইতে হবে। তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি মনে করো 5 জনের ক্ষেত্রে 50 আসে, বাই তাহলে 0.9400, তাহলে ভাগ দিলে যত আসবে তত, এভাবে সিগমা ক্যালকুলেট করতে পারি। অথবা আরেকটা পদ্ধতি আছে সিগমা ক্যালকুলেটর, সেটা হচ্ছে আর বাই ডি টু। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। কিভাবে, যে হোয়ার ডি টু ইজ দ্য কন্ট্রোল চার্ট কনস্ট্যান্ট, এই যে আমাদের ডি টু কন্ট্রোল চার্ট কনস্ট্যান্ট, সেটাও ডিপেন্ড করে সাবগ্রুপের উপর, অর্থাৎ গ্রুপ তুমি ডাটাটা কিভাবে কালেক্ট করছো, এবং যদি গ্রুপে কালেক্ট করো সেই গ্রুপের নাম্বার কত, সংখ্যা কত, সেটার উপর, সেটার একটা কনস্ট্যান্ট রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল কনস্ট্যান্ট এখান থেকে। এবং সাথে রয়েছে আমাদের আর বাই ডি টু। আরটা কি, ডি টু তো আমরা বুঝলাম যে কনস্ট্যান্ট মান, সাবগ্রুপের জন্য 0.163, যেমন ডি টুর জন্য 3 জন্য 163। কিন্তু আমাদের আরটা কি, আরটা হচ্ছে যে এভারেজ রেঞ্জ ফ্রম দা রেঞ্জ চার্ট। আমাদের আরো একটা চার্ট রয়েছে যেটাকে রেঞ্জ চার্ট বলছে, সেখান থেকে আমরা এই আর এর ভ্যালুটা পেতে পারি। তো সেখান থেকেও আমরা বের করতে পারি, কিন্তু এটা এতটা অথেন্টিক নয়, এটার সাথে রিলেটেড হয় না। কিন্তু আমাদের প্রথম যে সূত্র, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে তারপর সেটাকে আমরা যখন ভাগ করতেছি আমাদের স্ট্যান্ডার্ড চার্ট থেকে, এটা বেশি গ্রহণযোগ্যতা পায়। সো এটা হচ্ছে কারণটা হচ্ছে কি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আমরা বের করতেছি সেটা কিন্তু আমার অরিজিনাল ডাটার, হ্যাঁ, কিন্তু আমরা যখন এই সূত্র ইউজ করতেছি তখন কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল চার্টের উপর ডিপেন্ড করতেছি। সো দিস ইজ মোর অথেন্টিক। তো এই হলো সিগমা বের করলাম আমরা। তাহলে সিগমা যখন বের করলাম, তখন কি এখানে 1 সিগমা 2 সিগমা মান যোগ করে করে 3 সিগমা, আর নিচের দিকে মাইনাস করে করে 3 সিগমা করলে আমরা আমাদের 6 সিগমা পেয়ে গেলাম, বা আমরা আমাদের কন্ট্রোল চার্টটা পেয়ে গেলাম। ওকে, এবার চলে আসবো আমরা টাইপস অফ কন্ট্রোল চার্ট। আমাদের কতগুলো কন্ট্রোল চার্ট রয়েছে সেগুলো। সো আমরা প্রথমে দেখবো যে ভেরিয়েবল কন্ট্রোল চার্ট এবং এট্রিবিউট কন্ট্রোল চার্ট। যে ভেরিয়েবল তো আমরা বুঝতেই পারতেছি, আর এট্রিবিউট হচ্ছে যে হ্যাঁ ভালো মন্দ খারাপ। ওকে, তো আমরা একটু দেখি যে ভেরিয়েবল কন্ট্রোল চার্ট গুলি কি কি। এক্স বার চার্ট, তারপরে হচ্ছে এক্স বার আর চার্ট বা আর চার্ট। এক্স বার চার্ট প্রথমত, এটা এক্স বার বলতে এরকমটাকে বোঝায়, উপরে টান, এক্স বার চার্ট, এক্স বার আর চার্ট বা আর চার্ট, এস চার্ট বা এক্স বার এস চার্ট। ওকে, এট্রিবিউট কন্ট্রোল লেটার পি চার্ট, এনপি চার্ট, সি চার্ট। ওকে, আমরা একটু দেখবো। প্রথম হচ্ছে আমাদের এক্স বার কন্ট্রোল চার্ট, মানে হচ্ছে এক্স এর উপর বার। কি বলা হচ্ছে, এটা একটা সিম্পল ধরনের গ্রাফিক্যাল চার্ট। বলা হচ্ছে this type of chart graphs means the average set of the sample and plotted in order to monitor the mean of the variable. For example, আমরা কি করি সাধারণত এটার গড় বের করার জন্য এই ধরনের চার্ট ইউজ করে থাকি, যে length of a steel rod, the weight of a bags or compound intensity laser beam etc. for, মনে করো এখানে আমরা একটা ডাটা দেখতে পাচ্ছি যে আমাদের 50 জনের গড়টা দেখবো, তাহলে 50 জনের ডাটাটা আগে আমি এভাবে সাজাবো, সাজাই দেখবো কোথায় যাচ্ছে বা কি ধরনের গড়টা হচ্ছে। সো যত ডাটা বেশি ডিফারেন্স হবে গড় তত খারাপ হবে। So in constructing the chart, sample process output taken in regular intervals and the means of the each sample calculated graphed in X bar control chart. So in this chart can be utilized to determine the actual process mean versus the nominal process mean and will demonstrate in changing over time. So X bar chartটা কি, X bar chart is nothing. X bar chartটা নরমাল মিন বের করার যে চার্ট সেটাকে আমরা X bar chart বলতেছি। ওকে, সেটা n সংখ্যক ডাটা হতে পারে, ঠিক আছে, 50 জন 100 জন, নো ম্যাটার। আর কন্ট্রোল চার্ট বা এক্স বার আর কন্ট্রোল চার্ট যেটাকে বলা হচ্ছে, তাহলে এই আর কন্ট্রোল চার্ট বা এক্স বার কন্ট্রোল চার্টটা কি, বলা হচ্ছে যে দিস টাইপ অফ চার্ট ডেমনস্ট্রেটস ভেরিয়েবিলিটি উইথিন দ্য প্রসেস, ইটস সুইটেড প্রসেস হোয়ার দ্য স্যাম্পল সাইজ রিলেটিভলি স্মল নাম্বার ফর 10 এর থেকে কম। অর্থাৎ এখন আমরা একটু যখন প্রথমটা এক্স বার চার্ট ছিল কি আমরা সম্পূর্ণ অনেক ডাটা নিয়ে কাজ করতে পারি, কিন্তু আর কন্ট্রোল চার্ট বা এক্স বার কন্ট্রোল চার্ট যেটাকে আমরা বলতেছি আর রেঞ্জ, যেটাকে আর থেকে রেঞ্জ বোঝাচ্ছে, রেঞ্জ
চার্টটা কিন্তু তখন আমাদের কমে যাচ্ছে। তখন বলা হচ্ছে কি, যখন আমাদের স্যাম্পল সাইজের সংখ্যা কত, মনে করো তুমি একটা গ্রামে গেছো, সেখান থেকে 10 জন মানুষের ডাটা নিচ্ছ বা 5 জন মানুষের ডাটা নিচ্ছ, তখন সেটা কিন্তু একটা স্মল গ্রুপের সৃষ্টি হচ্ছে। বলা হচ্ছে যখন স্যাম্পল সাইজ 10 বা তার চেয়ে কম, তখন আমরা আর কন্ট্রোল চার্টটা ইউজ করি। So sets of sample data recorded from the process and particularly characteristics being monitored, and for each set of difference the small and large. দেখো, তাহলে আমরা এই চার্টটা কখন ইউজ করতেছি, যখন এটাও কিন্তু এগুলো সবই কিন্তু কন্ট্রোল চার্ট, সবগুলোরই আপার লিমিট আছে, লোয়ার লিমিট আছে, মেইন আছে, কিন্তু বলা হচ্ছে কখন কোনটা, যখন আমাদের অনেক ডাটা থাকতেছে তখন আমরা এক্স বার চার্ট ইউজ করছি। এক্স বার আর কন্ট্রোল চার্টটা কখন, এটা কেন এক্স বার বলা হচ্ছে, এটাও তো মিন বের করতেছি। তাহলে এক্স বার কন্ট্রোল চার্টটা কখন ইউজ করছি, যখন আমরা 10 এর কম থাকতেছে তখন আমরা এক্স বার আর কন্ট্রোল চার্ট ইউজ করতেছি। ওকে, যদি তাহলে 10 এর বেশি হয় বা 8 এর বেশি হয় নাম্বার অফ স্যাম্পল সাইজ, তাহলে কি করতেছি আমরা এস কন্ট্রোল চার্ট ইউজ করতেছি। এস কন্ট্রোল চার্টটা কি বলা হচ্ছে যে, the S chart can be applied when the monitoring variable data it is situated the situation where the large number of samples are being recorded. So S relates the number of standard deviation within the sample set is better than indication. অর্থাৎ যখন 10 এর বেশি হচ্ছে তখন আমরা কন্ট্রোল চার্ট যেটা ইউজ করতেছি সেটাকে আমরা এস কন্ট্রোল চার্ট বলতেছি। ওকে, এই ছিল আমাদের তিনটা ভেরিয়েবল কন্ট্রোল চার্ট, মানে হচ্ছে নাম্বার। ভেরিয়েবল কন্ট্রোল যখন আমরা এখানে কি নাম্বার দিয়ে ডিফাইন করছি, তাই না, যে 8 10, তাহলে তো প্রথমে আমরা থিঙ্ক করতেছি এক্স বার চার্ট। এক্স বার চার্টটা কি, যেখানে অনেক ডাটা থাকতে পারে, সবগুলোর মিন আমরা বের করব, আপার কন্ট্রোল লোয়ার কন্ট্রোল দিয়ে প্রসেস চার্টটা দেখব। ওকে, এটাকে আমরা আবার একটু ভাগ করে নিতেছি। প্রথমত যখন কম সংখ্যক হচ্ছে তখন সেটাকে আমরা রেঞ্জ আর কন্ট্রোল চার্ট বলতেছি, যখন বেশি হচ্ছে তখন সেটাকে আবার আমরা এস কন্ট্রোল চার্ট বলতেছি। এরপরে আমরা চলে আসব এট্রিবিউট কন্ট্রোল চার্ট, মানে গুণাবলী, বা আমরা বলি না কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা, আর কোয়ালিটেটিভ হচ্ছে ভালো মন্দ দোষ গুণ এগুলোর অবস্থা বোঝাচ্ছে। সো এট্রিবিউট কন্ট্রোল চার্টটাও অনেকটাই সেরকম। বলা হচ্ছে যে কন্ট্রোল চার্টস আর ইউটিলাইজ হয় মনিটরিং কাউন্ট ডাটা। দেয়ার আর টু ক্যাটাগরিজ কাউন্ট ডাটা, নেমলি হুইচ আরাইজেস, যেমন হচ্ছে যে pass fail type measurement, and the data which is arise the count in from 1 2 3 4 arises, and depending from which the data is recorded and different charts are applied. ওকে, তাহলে attribute data আমরা বুঝলাম। এখন আমরা এই ইউ এন্ড সি কন্ট্রোল চার্ট সম্পর্কে একটু জানবো। বলা হচ্ছে ইউ এন্ড সি কন্ট্রোল চার্টস আর দ্য অ্যাপ্লাইড when monitoring data and controlling count data in the from 1 2 3 and specific number. An example such as the data defects in a batch of raw material or the number of defects in identify within a finished product. তখন আমরা কি করছি, যখন এই অ্যাট্রিবিউট ডাটাটাকে আবার দুটি ভাগে ভাগ করছি, একটা নিউমেরিক্যাল ডাটা আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। যখন আমরা এই ধরনের ডাটা পাচ্ছি তখন সেটাকে একটা স্পেসিফিক, বিষয়টা এরকম যে ডিফেক্টস পার স্যাম্পল আর স্যাম্পল পার ডিফেক্টস। বিষয়টা মনে করো একজন আমরা কি ফেব্রিক ডেলিভারি দিচ্ছি, যে প্রতি রোলে কতগুলো ডিফেক্টস আছে আর কতগুলো ডিফেক্টিভ রোল আছে, দুটো কিন্তু ভিন্ন কথা। তখন আমরা সাধারণত ইউ এবং সি চার্ট ইউজ করছি। বলা হচ্ছে যে সি চার্ট ইজ ইউজড হোয়ার দ্য ক্যান বি নাম্বার ডিফেক্টস পার স্যাম্পল ইউনিট। দেখো, দ্য নাম্বার অফ স্যাম্পল আর কি বলা হচ্ছে, যে যেখানে ডিফেক্ট পার স্যাম্পল আমরা প্রত্যেকটা স্যাম্পলে, প্রথম কথা যখন ইউ চার্ট ইউজ করতেছি, যে একটা স্যাম্পলে কতগুলো ডিফেক্টিভ স্যাম্পল আছে, অর্থাৎ কতগুলো, মনে করো একজন দুধের কৌটা বেচতেছে যে 10টা করে, হ্যাঁ মনে করো, তাহলে এখানে 10টা ইউ চার্টটা তখন ব্যবহৃত হচ্ছে যখন আমরা বলতেছি যে কতগুলা ফল্টি দুধের কৌটা আছে, কতগুলো ফল্টি দুধের কৌটা আছে, 10টা থেকে 5টা হতে পারে। আর এটা আমরা সি চার্টটা তখন ইউজ করতেছি যখন বলতেছি যে প্রত্যেকটা দুধের কৌটায় কতগুলো ফুটা আছে বা কতগুলো সমস্যা আছে, তখন আমরা ইউজ করতেছি সি চার্ট। সো ইউ চার্ট হচ্ছে নাম্বার অফ ডিফেক্টিভ সংখ্যা, অর্থাৎ কতগুলো, আর সি চার্ট হচ্ছে যে প্রতি স্যাম্পলে কতগুলো করে ডিফেক্ট আছে সেটার নাম্বারকে আমরা বলতেছি সি চার্ট বা ইউ চার্ট। একটা ইউ চার্ট, একটা সি চার্ট। ওকে, নাও PNNP charts. PNNP charts তাহলে আবার কি, যে বলা হচ্ছে যে P charts are utilized where the pass or fail is determination on a unit inspection. So P chart will be show the proportion of the defective within the process chain over the sampling period.
যে দ্য পি ইন্ডিকেটস দ্য পজিশন এন্ড সাকসেস এন্ড পি চার্ট। পি বলতেছে কি তখন যে কতগুলা ঠিক হয়েছে, আর এনপি বলতেছি যে না কতগুলা ঠিক হয়নি। তখন এই দুই ক্যাটাগরিতে যখন আমরা ডাটা করছি, so similar chart of the p chart is the np chart, and however np chart sample size needs to stay constant over the sampling period. An advantage np chart is the number of non-conforming recorded. দেখো মনে করো একই ঘটনা, ওই যে দুধের কৌটার কথা বললাম, যে বলা হচ্ছে দুধের কৌটা আচ্ছা বাদ দিলাম, যে আমার ফেব্রিক রোলে চলে আসে, যে পি চার্ট কি, যে হ্যাঁ পাস কতগুলো রোল পাস হয়েছে, বিষয়টা এরকম যে কতগুলো দুধের কৌটাতে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে পি। তখন আমরা কি পি। আর যখন আমরা বলবো যে কতগুলো দুধের কৌটায় সমস্যা আছে, যখন সমস্যাটাকে হাইলাইট করছি বা সমস্যাটা নিয়ে অ্যানালাইসিস করছি, তখন সেটাকে আমরা বলতেছি এনপি চার্ট। আর যখন কতগুলো ঠিক আছে সেটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, তখন আমরা সেটাকে বলতেছি পি চার্ট। সো দিস আর দ্য এনপি এন্ড পি চার্ট। গেল, এই ছিল আমাদের চার্টস। তারপরেও আমাদের একটা চার্টস রয়েছে ছোট করে, সেটার নাম হচ্ছে প্রি কন্ট্রোল চার্টস। সো প্রি কন্ট্রোল চার্টস হচ্ছে কিরকম, যে অর্গানাইজড সবকিছু ডিফাইন, যে এরকম করলে এরকম হবে আমার, সেটা বলা হচ্ছে যে হোয়ার প্রসেস ইজ কনফার্ম এজ দ্য বিং within the statistical control, and pre-control chart can be utilized to check the individual measurement against the allowable specification. So pre-control charts are similar and simpler to use the standard control charts. অর্থাৎ এখানে সবকিছু ডিফাইন করে যখন থাকতেছি তখন সেটাকে অর্থাৎ প্রি কন্ট্রোল চার্ট বলা হচ্ছে, অর্থাৎ পূর্বে থেকে ঠিক। এখন আমরা আসি, আমরা বিভিন্ন প্রকার চার্টের কথা বললাম, আমাদের সময় একটু কম, কেটে গেলে আবার জয়েন করো, যে হাউ টু সিলেক্ট এ কন্ট্রোল চার্ট। আমরা একটা কন্ট্রোল চার্ট কিভাবে সিলেক্ট করব আমার ডাটা অনুসারে। মনে করো আমি আমার ইচ্ছে হলো যে আমি ফেব্রিকের কোয়ালিটি দেখব, যে হোল কতগুলি করে আছে এইভাবে সিলেক্ট করব। সো তাহলে এই ক্ষেত্রে আমি কোন ধরনের কন্ট্রোল চার্ট দিয়ে অ্যানালাইসিস করব, এবং সেই কন্ট্রোল চার্টটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে জেনারেট করা যায়। তো চলো দেখি যে হুইচ কন্ট্রোল চার্ট শুড আই ইউজ। প্রথমেই আমাদের চিন্তা করতে হবে আমার ডাটা ভেরিয়েবল নাকি অ্যাট্রিবিউট, কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট। ওকে, যদি কন্টিনিউয়াস হয় 1 2 3 4, তাহলে কি হচ্ছে দেখো, কন্টিনিউয়াস হলে ওকে, তাহলে স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ গ্রুপ কিরকম, যে প্রথমত n is equal to 1 মানে একই রকম ডাটা, যে প্রত্যেকের ওজনের গড়। তারপর সেজন্য তখন আমরা এক্স বার চার্ট বা ইউজ করতেছি, নরমাল যে চার্ট ইউজ করতেছি। যখন এটা সাব গ্রুপে চলে যাবে, যে ওইখানকার দশম কি তোমাদের সপ্তম সেমিস্টারের 6 জন, পঞ্চম সেমিস্টারের 5 জন, তখন কিন্তু সেটা সাব গ্রুপ হয়ে গেল। তখন আমাদের যেতে হবে এক্স বার চার্ট, এক্স বার আর চার্ট, অথবা এক্স বার এস চার্ট বা এস চার্ট বা আর চার্টে। তখন আমাদের দেখতে হবে যে আমি যে সাবগ্রুপ থেকে ডাটাটা নিচ্ছি, অর্থাৎ সপ্তম সেমিস্টারের 5 জন, তাহলে এই 5 জন 2 থেকে 10-এর ভিতরে পড়ে কিনা। যদি 2 থেকে 10-এর ভিতরে পড়ে, 5 জন তো 2-10-এর ভিতরে পড়েই, তাহলে আমার এক্স বার চার্ট অ্যানালাইসিস করতে হবে। কিন্তু আমার যদি এরকমটা হয় যে না সপ্তম সেমিস্টার থেকে 15 জন, ষষ্ঠ থেকে 20 জন, তখন অ্যানালাইসিস করতে গেলে কিন্তু আমার এক্স এস বার চার্ট লাগবে। সো প্রথমে আমার চিন্তা করতে হবে ডাটাটা কি, কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট। যদি কন্টিনিউয়াস হয়, নাম্বারিং হয়, তাহলে আমাদের চলে আসতে হবে কি ধরনের, কতগুলো ডাটা, যে একই রকম ডাটা সবার ওজন, তাহলে সেক্ষেত্রে এক্স বার চার্ট। আর কিন্তু যখন এটাকে সাব গ্রুপে ডিফাইন করা হবে, যখন ছোট ছোট গ্রুপে ডাটা কালেক্ট করা হবে, তখন আমাদের গ্রুপের ইয়ের নাম্বারের উপর বেস করে কতগুলো সদস্য, সেটার উপর বেস করে আমরা এক্স বার চার্ট অথবা এক্স বার এস চার্ট ইউজ করব। গেল এই পাশে। এরপরে ডিসক্রিট ডাটা। ওকে, তো ডিসক্রিট ডাটা দুই প্রকার আমরা দেখলাম, যে মাল্টিপল ডিফেক্টস পার ইউনিট আর ওয়ান ডিফেক্টস ওয়ান পার ইউনিট, যে প্রবলেমেটিক, হ্যাঁ, যে ভালো মন্দ। সো মাল্টিপল ডিফেক্টস পার ইউনিট অর্থাৎ এক ইউনিটে একটা দুধের কোটে অনেকগুলো সমস্যা। যে এখন আমরা এখানে বলতেছি যে ইজ স্যাম্পল সাইজ ইজ কনস্ট্যান্ট, তাহলে সেটা সি চার্ট। যে আর যদি স্যাম্পল সাইজ কনস্ট্যান্ট না হয়, কনস্ট্যান্ট ডাটা না হয়, তাহলে ইউ চার্ট। একইভাবে যখন আমরা কি বলতেছি যে ডিফেক্ট পার ইউনিট, এখানে বলতেছি কতগুলো দুধের কৌটায় সমস্যা, এখানে বলতেছি প্রত্যেকটা দুধের কৌটায় কতগুলো সমস্যা। স্যাম্পল সাইজ কি কনস্ট্যান্ট, যদি হয় তাহলে এনপি চার্ট, আর যদি না হয় তাহলে পি চার্ট। সো আমাদের যে স্যাম্পল, যে কথা কিভাবে আমরা কোন চার্ট সিলেক্ট করব, সেই চার্টের জন্য আমাদের একটা প্রসিডিউর, আমরা ছোট্ট করে একটা প্রসিডিউর দেখলাম। আমি একটা ভিডিও এখানে দিয়ে দিয়েছি লিংক,
তোমরা এই ভিডিও লিংকটা দেখলে সম্পর্কে একটু ক্লিয়ার হবে। ওকে, সো নাও হাউ টু সিলেক্ট এ কন্ট্রোল চার্ট। কিভাবে একটা কন্ট্রোল চার্ট সিলেক্ট করব, যে চার্টটা আমরা দেখলাম সেই চার্টটার ডেসক্রিপশন এখানে বলা হচ্ছে। সো ভেরিয়েবল কন্ট্রোল চার্টস দোজ মেজার ভেরিয়েশন অন এ কন্টিনিউয়াস স্কেল 1 2 3 4 আর মোর সেনসিটিভ টু চেঞ্জ দ্য অ্যাট্রিবিউট কন্ট্রোলস দোজ মেজার ইন ডিসক্রিট, যেমন ভালো মন্দ খারাপ ডিফেক্টস ইত্যাদি। তো একটু দেখি। So variable charts are useful processes measuring to lawyer and use an immutable chart when few measurements কি করছি আমরা such as measuring to lawyer. Use the individual when few measurements are variable, যেমন they are particularly costly charts are should be natural and subgroup not yet known. Measure a defective units UNC charts and U chart defects within the unit marks in কি independent and another such with the component of the failure. অর্থাৎ আমি যে কথাগুলি বললাম তোমাদেরকে, যে আমাদের কি করতে হবে, প্রথমেই দেখতে হবে ডাটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট। যে এরকম কন্টিনিউয়াস ডাটা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের যেতে হবে যে কি ডাটা কি রকম, একই ধরনের নাকি ভিন্ন রকমের। সেটা যদি অনেকগুলো সাব গ্রুপে হয় তাহলে এক্স বার চার্ট, অথবা এর যদি 8 10 এর বেশি হয় তাহলে সেটা এক্স বার এস চার্ট। তারপর দেখতে হবে ডিসক্রিট ডাটা, যে মাল্টিপল ডিফেক্টস পার ইউনিট আমরা হিসাব করতেছি না প্রত্যেকটা ডিফেক্ট পার ইউনিটে একটা করে ডিফেক্ট, কতগুলো ডিফেক্ট সেটা হিসাব করতেছি। যখন মাল্টিপল ডিফেক্টস পার ইউনিটে আমরা হিসাব করতেছি তখন আমাদের স্যাম্পল চলে আসবে যে এটা কি কিভাবে করতেছি, এটা কি পাস ফেল নাকি এক দু, সেটার উপর ডিপেন্ড করে কন্টিনিউয়াস নাকি ডিসকন্ট, সেটা সি চার্ট অথবা ইউ চার্ট। এবং একইভাবে এখানে আমরা স্যাম্পল চার্ট এনপি চার্ট এবং পি চার্ট আলোচনা করতেছি। সো এই ছিল আজকে আমাদের ছোট লেকচার অ্যাবাউট দ্য কন্ট্রোল চার্টস। সো আমি যদি একটু সামারি করি, এখানে কয়েক মিনিট আছে তারপর কেটে গেলে আমরা আবার আলোচনা করব। তো সামারি করে ফেলছি একটু। তো সামারিটা হচ্ছে যে প্রথমত আমরা আসবো কন্ট্রোল চার্ট। কন্ট্রোল চার্টটা কি? কন্ট্রোল চার্টটা হচ্ছে যে আমাদের কোনো একটা প্রসেসটা কিভাবে চলছে বা প্রসেস বিহেভিয়ারটা কিরকম সেটা দেখানোর জন্য, যে বা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য আমরা যে চার্ট ইউজ করি সেটাকে আমরা বলতেছি কন্ট্রোল চার্ট। বেনিফিটটা কি? বেনিফিট অনেক বেনিফিট। প্রথমত আমাদের প্রসেসটা কিভাবে চলছে বা স্মুথলি চলছে কিনা বা প্রোডাক্টগুলি কোয়ালিটিটা কিরকম হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করে ইন্ডিকেট করতে সাহায্য করে। ওকে, তারপরে আসলো ভেরিয়েবল এন্ড অ্যাট্রিবিউট, এটা বা কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস, এটা ডাটা টাইপস তোমরা আরেকটু দেখে নিতে পারো যে এটা কি বলা হচ্ছে, যে সায়েন্স এন্ড রিসার্চ এন্ড ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউট যেটাকে বলতেছি। এবং ভেরিয়েবল তো অনেকগুলি হতে পারে, যে হাউ লং কতখানি বা কি। ওকে, কন্ট্রোল চার্ট কখন ইউজ করব? আবারও একই কথা, যে যখন আমরা আমাদের ইয়েটা ডিটারমাইন করতে চাই, ইমপ্রুভ করতে চাই, বুঝতে চাই, দেখতে চাই সমস্যাটা কোথায়, তখনই আমাদের কন্ট্রোল চার্ট ইউজ করতে হবে। ওকে, তারপরে বেসিক প্রসিডিউরের ক্ষেত্রে ওই যে শেষে যেটা দেখলাম একই ঘটনা, যে প্রথমে আমাদের চিন্তা করতে হবে ডাটাটা কিরকম, সেই ডাটাটার এগেইনস্টে কোন চার্টটা প্লট করতে হবে, সেই চার্ট প্লট করে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। ওকে, তো সেজন্য আগে ডাটা সিলেক্ট করতে হবে, টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট চার্টে বসিয়ে সেটা অ্যানালাইসিস করতে হবে। তো একটা বেসিক এলিমেন্টস অফ দ্য চার্ট আমরা দেখলাম। প্রথমত টাইম ফ্রেম থাকতে হবে, দ্বিতীয়ত সেটার একটা সেন্ট্রাল লাইন বা গড় থাকতে হবে, তৃতীয়ত তার আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট থাকতে হবে। ওকে, এখানে চিত্রেতে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট। ঠিক আছে, ওকে, তো এখানে কিছু সিগমার দাগ রয়েছে, যেমন 1 সিগমা 2 সিগমা। তো এই সিগমাটাই আসলে নির্ধারণ করে দেয়, যখন আমার 1 সিগমায় থাকবে প্রসেসটা, অর্থাৎ ডাটাগুলো 1 সিগমায় থাকবে, তখন আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো 2 সিগমায় গেলে আমি একটু রেড অ্যালার্টে গেলাম, অর্থাৎ কি আমার গড় থেকে ডাটাগুলোর ভেরিয়েশন বেশি হয়ে যাচ্ছে, আরো বেশি গেলে এবং আরো বেশি গেলে তখন কি এগুলো আমার ঠিক করতে হবে। সো আমাদেরকে কন্ট্রোল চার্ট তৈরি করতে গেলে তাহলে মিন যেটা সেন্টার লাইন আমরা পাচ্ছি, সিগমা নির্ণয় করতে হবে। সিগমা দিয়ে আমরা কি করব, আমার আপার কন্ট্রোল এবং লোয়ার কন্ট্রোল নির্ণয় করতে হবে। তাহলে সিগমা দিয়ে সিগমা ক্যালকুলেশন করব আমি। সিগমা ক্যালকুলেশনের দুটো সূত্র, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করে এই সূত্র দিয়ে সি4 হচ্ছে কনস্ট্যান্ট, এই চার্ট থেকে পেতে পারি। সেটা ডিপেন্ড করছে এন এর মান কত, অর্থাৎ সাবগ্রুপের স্যাম্পল নাম্বার কত বা কত স্যাম্পলের উপর বেস করে করা হয়েছে সেটার উপর। এবং আরেকটা রয়েছে সিগমা সমান আর বাই ডি টু, যেটা দুটোই স্ট্যাটিস্টিক্যাল চার্টের উপর নির্ভর করে, যে ডি এর মান কত এবং একই সাথে আর এর মান কত। ওকে, 1 মিনিট পর কেটে যাবে, সবাই আবার জয়েন করবে। ওকে, টাইপস অফ ভেরিয়েবল চার্ট আমরা দেখলাম, যে এক্স বার চার্ট, এক্স চার্ট, আর চার্ট, পি চার্ট, এনপি চার্ট, সি চার্ট। তো এক্স বার চার্ট নরমাল আমাদের যেটা মিন রয়েছে সেটাকে আমরা বলতেছি
তারপরে যদি আমরা দেখি আর এক্স চার্ট, সেটা ডিপেন্ড করছে যে কতগুলো নাম্বার যদি 10 বা 10-এর কম হয় তাহলে আমরা আর কন্ট্রোল চার্ট ইউজ করব, 10-এর বেশি হলে এস কন্ট্রোল চার্ট ইউজ করব। এট্রিবিউট চার্ট আমরা ইউজ করব যখন ইউ এবং সি দুই প্রকার রয়েছে, যে আমরা যখন ডিফেক্টস পার স্যাম্পল অথবা কতগুলো ডিফেক্টিভ ইউজ হয় তখন ইউ, আর একটা স্যাম্পলে কতগুলো ডিফেক্ট, এই ধরনের ডাটা নিয়ে আলোচনা করব তখন সাধারণত সি চার্ট ইউজ করব। পি এবং এনপি চার্ট রয়েছে যে পাস অর ফেল, সেই ক্ষেত্রে আমরা পি এবং পাস কতগুলো সেটাকে আমরা দুই ভাবে বলতে পারি একটা রেজাল্টকে, যে কতগুলো পাস করেছে এবং কতগুলো ফেল করেছে। যখন পাস করেছে সেটাকে পি চার্ট, এবং যতগুলো ফেল করেছে যখন প্রকাশ করব সেটাকে এনপি চার্টে প্রকাশ করব। প্রি কন্ট্রোল চার্টস, এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সিলেক্টিভ প্রসিডিউর, অর্থাৎ কিভাবে সিলেক্ট করব, যে প্রথমে ডাটা দেখব কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস